আসসালামু আলাইকুম। আজ 8ই ডিসেম্বর 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নাকে খত দিয়ে প্রাণে বাঁচলেন ফজলু। ডক্টর ইউনূসকে সারপ্রাইজ দিল জনগণ। শাপলায় গোপনে কি ঘটেছিল? এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ ওঠে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে। তবে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে সেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 8 ডিসেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এই অভিযোগের ব্যাখ্যা দিতে সোমবার বেলা 11টার দিকে ট্রাইব্যুনালে হাজিরা দেন ফজলুর। তার সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বেশ কয়েকজন ছিলেন। এদিন ট্রাইব্যুনালে লাল কার্পেটে গিয়ে দাঁড়িয়ে যান ফজলুর রহমান। এ সময় তার আইনজীবী বসার অনুমতি চান। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আইনজীবীদের জন্য সংরক্ষিত বেঞ্চে গিয়ে বসেন তিনি। পরে প্রসিকিউটর গাজী তামিম অভিযোগের শুনানি শুরু করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ফজলুর রহমান কোথায়? আমরা তার কথা শুনব। পরে ফজলুর রহমানের আইনজীবী তার আবেদনটি পড়েন। তখন ট্রাইব্যুনাল বলেন, তার বক্তব্য আমরা শুনব। এই অবমাননাকর কথাগুলো তিনি বলেছেন কিনা এই কোর্ট তিনি মানেন না। এ সময় ফজলুর রহমান বলেন, আমি এভাবে কথাগুলো বলতে চাইনি। পরে তার আইনজীবী তার পক্ষে বক্তব্য রাখেন। পরে ট্রাইব্যুনাল বলেন, উনাকে তো আমরা চিনি, উনি সিনিয়র আইনজীবী ও মুক্তিযোদ্ধা। এই ট্রাইব্যুনাল সঠিক নয়। দূষিত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এসব কথাগুলো তিনি আর বলবেন কিনা। আমি যা বলেছি ঠিক বলেছি, আমি আরও বলবো, এসব মন্তব্য তো ক্লিয়ার হওয়া দরকার। ট্রাইব্যুনাল আরও বলেন, এই ট্রাইব্যুনাল 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছে, এটি কোথাও বলা নেই। এই ট্রাইব্যুনাল নির্দিষ্ট সময়, গ্রুপ কিংবা ব্যক্তিদের জন্য গঠিত হয়নি। এটি যে কোনো সময় গঠিত হতে পারে। ট্রাইব্যুনাল আরও বলেন, একটি কথা আলোচনায় আছে, মুক্তিযোদ্ধাদের ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কে নিয়ে যাচ্ছে? আমার পরিবারে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন। আমরা মুক্তিযোদ্ধাদের খাওয়াতাম, রাতের বেলা বাসায় থাকতে দিতাম। মুক্তিযোদ্ধাদের জন্য সারা রাত ঘর ছেড়ে দিয়েছি, তাদের থাকতে দিয়েছি। তো লন্ডনে বসে যদি মুক্তিযোদ্ধা হওয়া যায়, আমরা কি মুক্তিযোদ্ধা না? কোনো লোক পাবেন না মুক্তিযোদ্ধাদের অসম্মান করে। এ সময় ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ফজলুর রহমানের উদ্দেশ্যে বলেন, আপনাকে গত 17 বছরে অনেক জোরালোভাবে প্রতিবাদ করতে দেখেছি, কিন্তু হঠাৎ এমন টার্নিং নিয়েছেন কেন? তখন ফজলুর রহমান বলেন, আমি আপনাদের অসম্মান করে কথা বলতে চাই না। আল্লাহর পরেই আপনাদের প্রতি আমার সম্মান রয়েছে। পরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে দাঁড়িয়ে বলেন, টকশোতে কিছু কথা বলতে চাই না, তবুও মুখ থেকে বের করে আনা হয়। এখন সিনিয়র আইনজীবী ও মুক্তিযোদ্ধারা আগের মতো সম্মানটা পায় না। মাই লর্ড, মুক্তিযোদ্ধারা দিনের পর দিন, 2 দিন, 3 দিন কচু খেতে পালিয়ে থাকত। কোর্টকে মেলাইন করার জন্য ফজলুর রহমান এসব কথা বলবেন, এটি সম্ভব নয়। যদি জুডিশিয়ারি ঠিক না থাকে তবে দেশ বর্বর হয়ে যায়। তখন ট্রাইব্যুনাল বলেন, এজন্যই তো আদালত অবমাননার বিচার হচ্ছে, এটি কোনো মিনিস্ট্রি অবমাননার বিচার নয়। পরে ট্রাইব্যুনাল বলেন, আদালত অবমাননার অভিযোগে করা আবেদনটি নিষ্পত্তি করা হলো। ফজলুর রহমানের জন্য শুভকামনা রইল। এরপর ফজলু বলেন, টকশোতে যা বলেছি তা ছিল স্লিপ অফ টাং। আল্লাহর পরে আদালতকে সম্মান করি, আমি নিঃশর্ত ক্ষমা চাই। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন। তার বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করলে 6 মাসের কারাদণ্ড হতো। এ সময় সাংবাদিকরা বলেন, নাকে খত দিয়ে প্রাণে বাঁচল ফজলু। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট 5% মানুষ। খবরে বলা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে দেশের অর্ধেকের বেশি মানুষের মধ্যে কম বেশি সন্তুষ্টি রয়েছে। একটি বড় অংশের মানুষ বলেছেন তারা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। আরেকটি বড় অংশের মানুষের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জুলাই গণঅভ্যুত্থানে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিন পর 8 আগস্ট দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
সরকারের বয়স হয়েছে 15 মাসের কিছু বেশি। জরিপে প্রশ্ন করা হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? জবাবে সবচেয়ে বেশি 49.3% মানুষ বলেছেন তারা কিছুটা সন্তুষ্ট। 5.2% মত তারা অত্যন্ত সন্তুষ্ট। দুইয়ে মিলে সন্তুষ্টি থাকা মানুষের হার দাঁড়ায় 54.5%। সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন এমন মানুষের হার কম নয়, 23%। কিছুটা অসন্তুষ্ট মানুষের হার 15.9%, আর অত্যন্ত অসন্তুষ্ট মানুষ 3.6%। কিছুটা অসন্তুষ্ট মানুষের হার 18.9%, আর অত্যন্ত অসন্তুষ্ট মানুষ 3.6%। দুইয়ে মিলে দেখা যাচ্ছে অসন্তোষ থাকা মানুষের হার 22.5%। জরিপে আরও উঠে এসেছে, সরকার মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ধর্মীয় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো করেছে বলে মনে করেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ বলে মনে করেন জরিপে অংশ নেয়া বেশি সংখ্যক মানুষ। দেশের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে মানুষের মতামত জানতে প্রথম আলো বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করেছে। এবার প্রথম আলোর জন্য জরিপ করা কি মেকার্স কনসাল্টিং লিমিটেড গবেষণা ও পরামর্শদানে পেশাদার সংস্থা। জরিপের শিরোনাম, গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে অন্তর্বর্তী সরকারের সফলতা, ব্যর্থতা, সংস্কার, গণঅভ্যুত্থানের পর মানুষের আর্থিক অবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আশাবাদ, ধর্মীয় শান্তি সম্প্রীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব, গণঅভ্যুত্থান, আইন শৃঙ্খলা ও পরবর্তী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোট দেওয়ার আগ্রহ, রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা, নির্বাচনে গণঅভ্যুত্থানের প্রভাব, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার, আগামী সরকারের কাছে প্রত্যাশা ইত্যাদি বিষয়ে মানুষের মতামত উঠে এসেছে। জরিপে দেশের 5টি নগর এবং 5টি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক 18 থেকে 55 বছর 1342 জন মানুষের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ 674 জন, নারী 668 জন। জরিপে অংশ নেয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী ও পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে এটি একটি মতামত জরিপ, এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ, তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। 2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 8 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে প্রেস সচিব এসব কথা বলেন। তার পোস্টটি তুলে ধরা হলো। শাপলা চত্বর হত্যাকাণ্ড বলতে সাধারণ মতিঝিলের শাপলা স্কয়ার এলাকাকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডকেই বোঝানো হয়েছে। 5 মে রাতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে প্রথম দফায় হতাহতের খবর আসতে শুরু করে। পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় এবং মতিঝিলের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছিল। 2013 সালে এএফপির ঢাকা অফিস ছিল তৎকালীন শিল্প ব্যাংক দিলকুশা মতিঝিলে। আমাদের জানালা থেকে দেখা যাচ্ছিল শাপলা চত্বরে এবং মতিঝিলের মূল সড়ক জুড়ে কয়েক দশক হাজার হেফাজত সমর্থকের ভিড়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে 1-2টি লাশ শাপলা চত্বরে আনা হলো। আমরা জানতাম না তারা কোথায় বা কিভাবে মারা গেছে। রাত 8টার দিকে আমরা প্রথম বড় তথ্যটি পাই। শহীদবাগ, মালিবাগের বারাকা জেনারেল হাসপাতালের হেফাজত সমর্থকের 6টি লাশ নেওয়া হয়েছে, প্রতিটি লাশের মাথায় গুলি করা। আমার সহকর্মী কামরুল তথ্যটি যাচাই করতে হাসপাতালটিতে অন্তত 1 ডজন ফোন করেন। বহুবার চেষ্টার পর হাসপাতালের ম্যানেজার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। আমি খবরটি রেড অ্যালার্ট হেডলাইন হিসেবে ছাপাতে চাইছিলাম, কিন্তু নিউ দিল্লির আমাদের ব্রিটিশ সম্পাদক জোর দিলেন আরেকটি উৎস থেকে নিশ্চয়তা প্রয়োজন। পরদিন আমরা কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আরও লাশের তথ্য নিশ্চিত করি। সংখ্যা বাড়তেই থাকলো। এরপর খবর আসে নারায়ণগঞ্জের কাঁচপুর সিদ্দিরগঞ্জ এলাকায় একটি বড় হত্যাকাণ্ডের। ভোরে পুলিশ তাড়ানোর পর হেফাজতের একটি বড় দল পরিবহন বন্ধ থাকায় হেঁটে বাড়ি ফিরছিল। আমরা জানতে পারি বিজিবি সদস্যরা তাদের ওপর গুলি চালায় এবং প্রায় 20 জনকে হত্যা করে। নারায়ণগঞ্জের প্রতিটি হাসপাতালে আমরা লাশগুলো খুঁজতে যাই। পুলিশ ও বিজিবি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায়, কিন্তু হাসপাতালের কর্মীরা মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতা আইজিপি এবং ডিএমপি কমিশনার বেনজির আহমেদ আন্দোলন দমানোকে নিজেদের দেশকে তালেবান রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করার জয় হিসেবে প্রচার করতে লাগলো এবং দাবি করল যে অভিযানে খুব সামান্য হতাহত হয়েছে, কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকে। পুলিশ যখন এখনও 7 জন মৃত্যুর কথা বলছে, তখন আমাদের হিসাব 49-এ পৌঁছে গেছে। আমরা জানতাম কর্তৃপক্ষ আমাদের রিপোর্টকে চ্যালেঞ্জ করবে, তাই বাধ্য হয়ে প্রতিটি মৃত্যুর উৎস উল্লেখ করতে হয়। এটি আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়ালেও রিপোর্টটিকে ভারী ও জটিল করে তোলে। পরে অধিকাংশ সংগঠন মৃতের সংখ্যা প্রায় 60 বলে অনুমান করে। হিউম্যান রাইটস ওয়াচও তদন্ত করে একই সংখ্যা পায়। পরে আমি আরেকটি ব্যাপার জানতে পারি, পল্টন ও ঢাকায় কেন্দ্রীয় এলাকায় অনেক হত্যাকাণ্ডই করেছে অস্ত্রধারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তাদের মধ্যে 2 জনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, জাহিদ সিদ্দিকী, তারেক ও রিয়াজ মিল্কি। করুণ পরিণতিতে তারেক পরবর্তীতে মিল্কিকে এক মার্কেটের সামনে গুলি করে হত্যা করে। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। পরে তারেককে র্যাব খুঁজে বের করে বন্দুকযুদ্ধে মেরে ফেলে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খুলনার দাকপ ও বাটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে এ মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ। কৃষ্ণ নন্দীর দাবি, 2003 সালে খুলনা 1 আসনের সাবেক জামাতের এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামাতে যোগ দেন। এদিকে কৃষ্ণ নন্দীর রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্ক কম নয়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামাত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামাত ইসলামীর মনোনয়ন পেলেন, সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত। স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৃষ্ণ নন্দী ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠজন। মন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। ক্ষুব্ধ জনতা কৃষ্ণ নন্দীকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মনে করে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয়। নিজেকে বাঁচাতেই এখন জামাতের ঘাড়ে বসেছেন তিনি। এই অভিযোগ অস্বীকার করে কৃষ্ণ নন্দী বলেন, ব্যবসায়ী হিসেবে মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ঘনিষ্ঠতার কথা অতিরঞ্জিত করা হচ্ছে। নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হওয়ার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ফুল দেয়া ছবি নিয়ে এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তিনি দাবি করেন, 2003 সাল থেকেই জামাতের রাজনীতিতে যুক্ত এবং ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু বান্ধব মনোভাবের কারণেই তিনি এ দলের প্রতি আস্থাশীল। শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ফেদরগঞ্জ উপজেলা এক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ ইউনুস আলী মোল্লা। তিনি উপজেলা সখীপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। 7 ডিসেম্বর সন্ধ্যায় ফেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার সর্দার বংশের মিলন মেলায় তিনি আওয়ামী লীগের থেকে বিএনপিতে যোগদান করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাকে মীর জাফর আখ্যা দিচ্ছেন। এ সময় ভাইরাল হওয়া ভিডিওতে ইউনুস আলী মোল্লা তার বক্তব্যে বলেন, 2016 সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমাকে কোনো কাজ দেয় নাই। পরে রাগ করে 5 বছর চেয়ারম্যানই করি নাই। এরপর দেখি এলাকায় উন্নয়ন হয় না। পরে আবার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি। এলাকায় উন্নয়ন করেছি, স্কুল মাদ্রাসা বেড়িবাঁধ করেছি। এখন হেরা গেছে পালাইয়া, আমি কি করব? আমার কিছু করার আছে? এখন কিরণ ভাই মাঠে আছে, আমরা কিরণ ভাইয়ের সঙ্গে আছি। আমার সিদ্ধান্ত কি ঠিক আছে? আপনারা কি সবাই খুশি? আমি আপনাগো সঙ্গে আছি ইনশাআল্লাহ। তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আজকে থেকে সবাই মাঠে নামবেন। কিরণ ভাই, থানের শীষ ছাড়া আমরা কিছু বুঝি না। আগের এমপিরা দুধে ধোয়া না। কিরণ ভাই ভালো মানুষ, আপনারা তার পক্ষে থাকবেন, থানের শীষে ভোট দেবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন জনের কাছ থেকে প্রতারিত হই, বা ধরুন ভুয়া পুলিশ, ভুয়া দুদক কর্মকর্তা, ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের কাছে এসে প্রতারণার ফাঁদ পাতে। সেই জন্যে আইডেন্টিটি কার্ড এটি খুবই জরুরি একটা বিষয়।
যে কেউ যখনই আপনাকে চ্যালেঞ্জ করবে বা আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছে এসে কিছু চাইবে বা সহযোগিতার উদ্যোগ নেবে, তখন আপনি যাচাই বাছাই করবার জন্য তার আইডেন্টিটি কার্ড চাইতে পারেন। আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ তৈরি হয় তাহলে নিকটস্থ থানা অথবা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে আইনি সহায়তা পেতে পারেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিজের জীবনকে নির্বিঘ্ন করুন এবং অন্যকেও এই তথ্যগুলো জানান। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। যে কোনো বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কঠোর ও দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে, এমন সতর্কতা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যের বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন, গৃহকর্মী, শ্রমিক বা ব্যবসায়িক কাজে কাউকে নিয়োগ দেওয়ার আগে যেন তাদের পরিচয় সম্পূর্ণভাবে যাচাই করা হয়। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া। এক্সে আদিত্যনাথ লিখেছেন, আমার প্রিয় উত্তরপ্রদেশবাসী, রাজ্যের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং শক্তিশালী আইনশৃঙ্খলা বজায় রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের সজাগ নাগরিকদের প্রতি আমার আহ্বান, সতর্ক থাকুন এবং গৃহস্থালী বা ব্যবসায়িক কাজে কাউকে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার পরিচয় পুরোপুরি যাচাই করুন। রাজ্যের নিরাপত্তা আমাদের সবার যৌথ দায়িত্ব, কারণ নিরাপত্তাই সমৃদ্ধির ভিত্তি। রিপোর্টে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ সম্প্রতি রাজ্যে অবৈধভাবে বসবাসের সন্দেহভাজন রোহিঙ্গা ও বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে বিদেশি নাগরিকরা বেআইনিভাবে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে এমন অভিযোগ ওঠার পরে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।